আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। জামায়াত আমিরের বাসার পথে তারেক রহমান, এরপর যাবেন এনসিপি আহ্বায়কের ঠিকানায়। গুলশান কার্যালয়ে দিনভর ব্যস্ত সময়ে বিএনপি চেয়ারম্যানের। দায়িত্ব পালনে ৯০% সফল অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস সচিব। সহিংসতাহীন নির্বাচন হওয়ায় প্রধান উপদেষ্টা। পুরো রমজানে স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের। 18 ফেব্রুয়ারি থেকে ছুটি শিক্ষা প্রতিষ্ঠান। ভারত পাকিস্তান মহারণের সন্ধি হতে কানায় কানায় পূর্ণ প্রেমাদাস স্টেডিয়াম। চিরপ্রতিদ্বন্দ্বীদের দ্বৈরথ ভেস্তে দিতে পারে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। নির্বাচনী মাঠের প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জামায়াতে আমিরের বাসার সামনে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে, তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। ফয়সাল, তারেক রহমান কি আমিরের বাসার কাছাকাছি এসেছেন কিংবা প্রবেশ করেছেন কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? এবং যদি প্রবেশ করে থাকে সেখানে আর কত দলের কত সদস্য প্রতিনিধি রয়েছে, সে খবর বিস্তারিত জানাবেন আমাদের। দর্শক, আমরা মনে হয় এই মুহূর্তে গাড়ি বহর দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক জামায়াত আমিরের বসুন্ধরাস্থ যে বাসাটি রয়েছে সেই বাসার ঠিক সামনেই তারেক রহমানের গাড়িটি, অর্থাৎ তারেক রহমানকে বহন করা গাড়িটি এই মাত্র আপনি দেখতে পাচ্ছেন যে জামায়াতের আমিরের যে বাসাটি রয়েছে সেই বাসায় প্রবেশ করছেন। মাত্রই তিনি এখানে এসে পৌঁছেছেন এবং তিনি ঢুকছেন জামায়াত আমিরের যে বাসভবন রয়েছে সেখানে। এবং তার যে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন, আপনি দেখছেন যে পুরো বাসার চারপাশটাই তারেক রহমানের যে সিকিউরিটিরা রয়েছেন বা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা বেশ সতর্কতার সাথে সেই এখানকার যে উৎসুক যে জনতা রয়েছেন তাদেরকে আটকানোর চেষ্টা করেছেন। ইতিমধ্যে সেই ভিড় ঠেলে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এই মুহূর্তে জামায়াতের আমিরের যে বসুন্ধরার যে বাসাটি রয়েছে সেই বাসায় তিনি প্রবেশ করেছেন। হয়তো আর কিছুক্ষণ পরপরই জামায়াতের আমিরের সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন। আপনি জানেন যে নির্বাচন পরবর্তী সময়ে তারেক রহমানের এই যে শুভেচ্ছা বিনিময় করতে আসা জামায়াতের আমিরের বাসায়, সেই বিষয়টিকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন যে বাংলাদেশের গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ধারা এই ধরনের একটি সাক্ষাৎ বা এই ধরনের একটি রাজনৈতিক আচরণ বা আচার-আচরণ বলা যায়, এটিকে সাধারণ মানুষ বা নেতাকর্মীরাও হয়তো ভালোভাবে নেবেন বা ইতিবাচকভাবেই নেবেন বলে সেই আশা প্রকাশ করছেন এখানকার যারা উপস্থিত রয়েছেন কিংবা তার দলীয় সমর্থকরা রয়েছেন। আপনি জানেন যে নির্বাচন পরবর্তী সময় সারা দেশে একরকম রাজনৈতিক সংঘাত লেগেই আছে। সেই জায়গায় এই যে বড় দু দলের প্রধানদের মধ্যে এই ধরনের বৈঠক তৃণমূলের সেই আলোচনাগুলো নিশ্চয়ই গুরুত্ব পাবে, সেই সহিংসতাকে আসলে স্বাভাবিকভাবে ইতিবাচকভাবে কিভাবে নিয়ে আসা যায়। ধন্যবাদ ফয়সাল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সারা দেশে বিজয়ী প্রার্থীদের সাথে দিনভর শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ সময় গুলশানের কার্যালয়ে ইতিহাসে অন্যতম সফল ও সহিংসতাহীন একটি নির্বাচন উপহার দিতে পারায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে উপদেষ্টা পরিষদ। রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এই নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বলেন, নতুন সরকার গঠনের পর উপদেষ্টার দায়িত্ব পালন করা ব্যক্তিরা দেশেই থাকবেন। বৈশ্বিক পর্যায়ে যথারীতি কাজ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে। এই বৈঠকে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টারাও। এতে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। প্রেস উইং জানিয়েছেন, নির্বাচন সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন ও বিদায়ী শুভেচ্ছা বিনিময় হয়েছে বৈঠকে। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, শান্তিপূর্ণ ভোট হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে উপদেষ্টা পরিষদ। এই ভোটে কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেনি এবং পুলিশ বাহিনী তাদের হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। বৃহৎ পরিসরে প্রচুর মানুষ, 60% মানুষ যে ভোট দিয়েছে, এইটাই হচ্ছে তারা যে পলিটিক্সটা করেছে এত বছর, সেটার প্রতি এক ধরনের তাদের অনাস্থা প্রকাশ, তাদের প্রতিবাদ। আমাদের আগের ইলেকশনগুলোতে মাইনরিটিদের উপর পোস্ট ইলেকশন আমরা ভায়োলেন্সে তারা শিকার হতে দেখেছি। এই প্রথমবারের মতো কোনো ইলেকশনের পরে
তাদেরকে আমরা কোনো শুনি নাই যে তাদের কোনো বাড়ি ঘরে কোনো হামলা হয়েছে বা ই হয়েছে। এই ক্যাবিনেট অবজার্ভ করে যে এই ইলেকশনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে। প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার ছিল জন আকাঙ্ক্ষার সরকার। জনজীবনে স্বস্তি ফেরাতে প্রণীত আইনগুলো আগামী সংসদ অনুমোদন করবে বলে আশা প্রকাশ করেন। আমরা আশা করি আমরা যে কাজগুলো হয়েছে সেগুলো সত্যিকার অর্থে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার সমুন্নত করার জন্য, দেশের গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল করার জন্য, আপনার আমার জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য এই আইনগুলো করা হয়েছে। দেশের ব্যাংকিং সেক্টর, দেশের ইকোনমি, ওইটাকে আরও ভাইব্রেন্ট করার জন্য এই সমস্ত এই লগুলো করা হয়েছে বা কিছু কিছু ক্ষেত্রে এক্সিকিউটিভ অর্ডার দেওয়া হয়েছে। তো আমরা আশা করছি যে এই লগুলো, এই অর্ডিন্যান্সগুলো যখন পার্লামেন্ট কনভেন্ট করবে এইগুলো পাস হবে। বিগত সরকারের আমলে নাটক করে গুম করা হতো, তবে অন্তর্বর্তী সরকারের আমলে কোনো গুম হয়নি। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা অবসরে যাবেন না, বরং তিনি তার বৈশ্বিক কাজগুলো করবেন। উনি হয়তোবা 17 তারিখে যখন শপথ পড়ানো হয়ে যাবে, উনি ফিরে এসে দেখবেন যে নতুন একটা কাজে নিয়ে ভাবছেন। বা 18 ফেব্রুয়ারি থেকে সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন। ইংরেজি মাধ্যমও বন্ধ থাকবে, তবে যদি পরীক্ষা চলমান থাকে তাহলে তা চলতে বাধা নেই। এর আগে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ইলিয়াস আলী মণ্ডল হাইকোর্টে রিট দায়ের করেন। গত 5 জানুয়ারি পবিত্র রমজানে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের ওই আইনজীবী। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে এই নোটিশ পাঠান তিনি। 15 ফেব্রুয়ারি থেকে মাদ্রাসাগুলোতে পবিত্র রমজানের ছুটি শুরু হলেও স্কুলগুলোতে এবার 15 রমজান পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এতে অসন্তোষ প্রকাশ করেন অনেক শিক্ষক। 8ই মার্চের পরিবর্তে 18 ফেব্রুয়ারি থেকে রমজানের বন্ধ শুরু হবে, অর্থাৎ মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল সমূহ 18 ফেব্রুয়ারি থেকে পুরো রমজান বন্ধ থাকবে। স্কুলের বিষয়টা এর ভিতরে আসবে না, এটা তার গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নেয়, গভর্নমেন্টের সিদ্ধান্ত চলবে। এবং এই ক্ষেত্রে বলা আছে, যদি কোনো ধরনের পরীক্ষা থাকে, যদিও নাই এই সময় পাবলিক পরীক্ষা, তাহলে পরীক্ষাটা এই বন্ধের আওতায় থাকবে না, পরীক্ষার মতো পরীক্ষা তারা নেবে। 8ই মার্চের পরিবর্তে 18 ফেব্রুয়ারি থেকে রমজানের বন্ধ শুরু হবে, অর্থাৎ মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল সমূহ 18 ফেব্রুয়ারি থেকে পুরো রমজান বন্ধ থাকবে। স্কুলের বিষয়টা এর ভিতরে আসবে না, এটা তার গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নেয়,